This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। সত্যি তো বাংলা জানতে চায় আজকে 2025-এর 27 তারিখে ইন্ডোর স্টেডিয়ামে যে মেগা বৈঠক হলো শাসক তৃণমূল কংগ্রেসের, তা কি 26-এর অভিমুখে? বাংলা জানতে চায় 25-এ 26-এর কি উচ্চাশা 27শে ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। বাংলা জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভেতরে কি বার্তা দিলেন, বাইরে কি বার্তা দিলেন। বাংলা জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি আরও একবার মনে করিয়ে দিলেন তিনি আসলে 294টি আসনে লড়াই করছেন। বাংলা জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মেগা বৈঠকে সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে এসে নবীন এবং প্রবীণদের কি বার্তা দিলেন। বাংলা জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই বাংলায় তার বিরুদ্ধে যারা রয়েছেন তাদের কেন গেরুয়া কমরেড বললেন। বাংলা জানতে চায় পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লিতে ভারতীয় জনতা পার্টি যে অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে, সেই অশ্বমেধের ঘোড়া 2026-এ কোন কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় থামাবেন। বাংলা জানতে চায় যে এজেন্সিকে নিয়ে এত দলের অন্দরে কথা বলছেন তাকে মান্যতা দিয়েও সুব্রত বক্সিকে কেন নেতৃত্বে বসিয়ে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যেতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলা জানতে চায় 2026-এর রণডঙ্কা কিভাবে বাজিয়ে দিলেন, কোন কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। কার্যত বিরোধী শূন্য এই বাংলায়। আমি জানি বিরোধী শূন্য বলাতে অনেকেরই গা চিড়বিড় করে উঠবে। কেন বলেছি তার ব্যাখ্যা অবশ্যই দেব। তার আগে একবার পরিচয় করিয়ে দিয়ে আছে কারা রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই আমরা নিয়ম মতো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু এটাও ঠিক তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেক্ষেত্রে আর ঘাড়ে কটা মাথা আছে যে সে নিয়ে আবার আলোচনা করবে। সুতরাং খুব স্বাভাবিকভাবে আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা আমরা বিশ্লেষণ করব, বারবার ফিরে আসবো তার বক্তব্যে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, ছোট পর্দা বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ শর্বরী মুখোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং নেত্রী। শর্বরী দিয়ে আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। আমাদের সঙ্গে রয়েছেন মনদীপ মিশ্রা, নির্বাচন কৌশলী। মনদীপ দা তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিষয় নিয়ে অত্যন্ত ওয়াকিবহল বিশেষজ্ঞ। এবং আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ রায়, স্পষ্ট বক্তা অভিজিৎ রায়, রাজনৈতিক বিশ্লেষক। আমি তাকেও স্বাগত জানাবো। কিন্তু সবার প্রথমে একবার দেখে নেব যে বাংলায় 2026-এর যে রণডঙ্কা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন অভিমুখে দল এগিয়ে চলবে 2026-এ। বাংলার রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নেই। সবচেয়ে বর্ণময়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রেও এই মুহূর্তে আমরা সবাই জানি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এবং বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারবেন, এই প্রশ্নের জবাবও কিন্তু তিনি নিজেই দিয়েছেন। আজকে একবার দেখে নেব। 26-এই বিধানসভার নির্বাচন, তার আগে 2025-এ দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুয়ো ভোটার নিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতি দখলের চেষ্টা চলছে, কিন্তু বহিরাগতদের কোনো মতে বাংলা দখল করতে দেওয়া যাবে না বলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অনলাইনে কারসাজি করে বিহার, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাবের ভুয়ো ভোটারদের নাম রাজ্যের তালিকায় তোলা হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।
এটা মাথায় রাখবেন। অনলাইন বলে নয়, দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। মঞ্চ থেকে কর্মীদের বার্তা দলনেত্রীর, 26শে বিধানসভা ভোটে যাওয়ার আগে ভোটার লিস্টকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ধরে ধরে ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে হবে। 10 দিন সময় দেওয়া হলো অনলাইনের সঙ্গে ভোটার তালিকা মেলানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে। যুদ্ধকালীন তৎপরতায় ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার তালিকা নিয়ে প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে আগামী 7 দিনের মধ্যে, যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবেন, জানান মুখ্যমন্ত্রী। সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। মাথায় থাকবে। বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বৈঠক থেকে দুর্গাপুজোর সঙ্গে ছট পুজোর ছুটির পার্থক্য তাকে করতে দেখা যায়। পাশাপাশি বাংলার মানুষকে ভুয়ো ভোটার নিয়ে সতর্ক করে তিনি বলেন, রহস্যর উন্মোচন করে দিলাম, এবার দায়িত্ব আপনাদের। ক্যামেরায় সুদীপ সাহা ও সুখেন্দু মান্নার সঙ্গে সঞ্জু সুর ও রিক প্রকাশ রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। আমি আজকে গৌরচন্দ্রিকা হিসেবে যে কথাটা বারবার করে আপনাদের জানাচ্ছিলাম এবং আমি বলছিলাম অনেকেরই হয়তো গা চিড়বিড় করে উঠবে এই কথা শুনে। আমি এই শব্দ সাধারণত ব্যবহার করি না, তার কারণ অনেকেই ক্ষেপে যাচ্ছেন আজকাল, যে কেন বলছিলাম কার্যত বিরোধী শূন্য। আমি সর্বরীদের কাছে যাব, কিন্তু তার আগে কেন বলছিলাম বিরোধী শূন্য। সত্যি কি বিরোধী নেই? অবশ্যই বিরোধী আছে। মার্কসিস্টরা আছেন, বামপন্থীরা আছেন, তারা বিরোধিতা করেন। তাদের একটা ঐতিহ্য আছে বিরোধিতা করা। একসময় 1 পয়সা দাম বৃদ্ধির জন্যে, টিকিটের মূল্য বৃদ্ধির জন্য তারা ট্রাম পুড়িয়েছিলেন। তেভাগা আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে ডুয়ার্স তরাই অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলায় কার্যত লাল পতাকা নিয়ে তারা দাপিয়ে বেরিয়েছেন। তাদের গণসংগঠনগুলো হয়ে উঠেছিল জনগণের দুর্গ। তারপর 1977 সালে ক্ষমতায় চলে এলেন, কংগ্রেসকে সরিয়ে বামেরা চলে এলো ক্ষমতায়। 2009 থেকে এই পদধ্বনি শোনা যাচ্ছিল, স্পষ্ট হয়েছিল। 2011-তে লোকে যা ভেবেছিল তাই হলো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এলেন এবং তিনি হয়ে উঠলেন বাংলার সর্ব অধিনায়িকা। অবশ্যই তার তৃণমূল কংগ্রেস এবং তিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী, তিনি প্রতিষ্ঠিত হলেন। এই মুহূর্তে অনেক বিরোধী আছেন, ছোট খাটো মেজো, লাল গেরুয়া, বিভিন্ন রঙের, তেরঙা, বিভিন্ন রঙের বিরোধী আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে বিরোধীদের লোভ আছে, উচ্চাশা নেই। লোভ আর উচ্চাশার মধ্যে তফাৎটা আমরা সবাই জানি। আমরা আজকে সে নিয়ে আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে যাবে। আমি প্রথমে সর্বরীদির কাছে চলে যাব। সর্বরীদি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বললেন, যে শরীরী ভাষা তার দেখতে পেলাম, তাতে আমি তার সঙ্গে তুলনা করতে পারি একজনেরই। তিনি হচ্ছেন সোভিয়েত ইউনিয়ন, মানে সাবেক সোভিয়েত ইউনিয়নের পল্ট ভোল্ট দিতেন, অনেকেরই মনে থাকবে, সার্গেই বুবকা। ছোটবেলায় আমরা দেখতাম, খুব ছোট তখন, আমরা প্রতি মাসেই শুনতাম সার্গেই বুবকা সে তার রেকর্ড ব্রেক করছেন। তিনি যে কতবার রেকর্ড ব্রেক করেছেন, সত্যি কথা বলতে গেলে আমি হিসেব রাখতে পারিনি। আমি 17 থেকে 18 বার অবধি হিসেব রেখেছি, কিন্তু আমি তার থেকে বেশি হিসেব রাখতে পারিনি।
কোথাও কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সার্গেই বুবকার মতো নিজের রেকর্ড নিজে ভাঙবেন? আজকে তো বলছেন আমি ভদ্রতা করে বলতে পারিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 2214, 15, 34 না 200 কত হবে, এবং ভারতীয় জনতা পার্টির জামানত বাজেয়াপ্ত করার কথা বলছেন। আমি অন্যদের কথা ছেড়েই দিলাম, কংগ্রেস বা সিপিএম বা বামেরা যারা এই মুহূর্তে বিধানসভায় নেই, শুধু কাটা গায়ে নুনের ছেটা আমি দিতে চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আজকের এই 27 তারিখে 2025-এ 26-এর যে ডাক দিলেন, মানে 25, 26, 27 সব মিলিয়ে যেভাবে তিনটে টার্মের মুখ্যমন্ত্রী যেভাবে আজকে ঘোষণা করলেন, তারপর মনে হচ্ছে যে মানে বিরোধী রাজনীতিতে 2026টা কিরকম টালটালে হয়ে গেল না? মানে কি লড়াই করবেন? কিছু মনে করবেন না, আমার কেমন আজকে ওনার সমস্ত লাফানি ঝাপানি ওয়েতে উনি কথা বললেন, যেভাবে হাত পা নাড়াচ্ছিলেন, আমার ভীষণ একটা ভীতু এবং মনে হচ্ছিল যেন জানান দেওয়া দরকার, আমি আছি, যতই আমরা চুরি করি কিন্তু আমি আছি, যতই আমাদের নেতা মন্ত্রীরা জেলে থাক তবু আমি আছি, যতই আমার প্রাণপ্রিয় ভাইপো প্রায় জেলের দরজায় পৌঁছবার জায়গা হয়ে তৈরি হয়ে গেল তবু আমি আছি, এরকম একটা যাত্রাপালা মনে হয়েছিল। সরি টু সে, ঋতু আমার কিছু মানে বলার নেই, কার খারাপ লাগছে আমি জানি না, কিন্তু আমার কমপ্লিট একটা যাত্রাপালা দেখছিলাম। আর মনে হচ্ছিল যে এই মহিলাই মানে ইউপিএ 1 সরকারের সময় তীব্র প্রতিবাদ, ভুয়ো ভোটার এবং যারা অনুপ্রবেশকারী তাদের নিয়ে চিৎকার, এবং সেই চিৎকারের এমন পর্যায়ে যে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারা, আমরা তখন সেইটাও দেখেছিলাম, আজকে ওনার এই নাটকটাও দেখলাম। এখন বিষয় হচ্ছে যে সেদিন উনি এটা করেছিলেন, উনি বিরোধী নেত্রী, উনি জানতেন যে এই পুরো ভোট ব্যাংকটা দাঁড়িয়ে রয়েছে ভুয়ো ভোটারদের উপরে নির্ভর করে, সেদিন উনি প্রতিবাদ করেছিলেন। আজকে উনি ক্ষমতায়, আজকে উনি এই যে প্রতিবাদের নাটকটা অদ্ভুত না? তার কারণ হচ্ছে গত আপনি 21-এ বলুন, আপনি 16-এ বলুন, বারংবার মানে বিভিন্নভাবে বলা হচ্ছে যে মৃত মানুষের সংখ্যা, মৃত মানুষের ভোটার লিস্টে নাম আছে পার বুথ 30 থেকে 35টা করে, সেটা জানানো হচ্ছে, সেটা তোলা হচ্ছে, ডিএমকে জানানো হচ্ছে, কারুর কোনো ব্যাপার নেই। সর্বরিদি এই বিষয়ে আসবো, কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন এবং বিশেষ করে এপিক নম্বর এবং পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্রের ভোটারদের তাদের নাম রয়েছে আমাদের মুর্শিদাবাদের রানীনগরে দেখিয়ে দিয়েছেন যে ভোটার যে তালিকা তৈরি হয়েছে রানীনগরের ভোটার ভিন রাজ্যের। একবার শুধু দেখে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তারপর সরাসরি আলোচনায় চলে আসবো। বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন, ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না, যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। আমি সরাসরি চলে যাব এবার মনদীপ মিশ্রার কাছে, অবশ্যই সর্বরিদির কাছে আসবো। সর্বরিদি, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এপিক কার্ডের নম্বর দেখিয়ে, তালিকা দেখিয়ে একদম স্পষ্ট করছে
এবং তার অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি একবার মনদীপ মিশ্রার কাছে ছিল। মনদীপদা, আজকে গোটা দিন গোটা বাংলা তাকিয়েছিল। সকালবেলা থেকে অনেকে এরকমও প্রত্যাশা করেছিলেন, জল্পনা কল্পনা তুঙ্গে ছিলেন, যেভাবে কংগ্রেস ভেঙে গিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কলকাতাতে সেই বর্ষা মুখর দিনে, সেই রকম ঘটনা ঘটতে চলেছে। অনেকেই ভেবেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই, তিনি আসবেন কিনা। আবার অনেকে ভেবেছিলেন সত্যি তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো চিট ধরছে নাকি, ফাটল ধরছে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে যেমন একা ছিলেন, মঞ্চের পেছনে তার একারই ছবি ছিল, ঠিক সেরকমভাবে গোটা আমরা কয়েক ঘন্টা ধরে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, মানে শাসকের এই মুহূর্তে বাংলার শাসকের মমতা বন্দ্যোপাধ্যায় আনুগত্য ছাড়া কারোর কোনো স্থান নেই। সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করলেন নাকি আমি বলবো না, কিন্তু মধ্যখানে একটা গুঞ্জন জল্পনা উঠেছিল। সমস্ত কিছু এক ধাক্কায় নস্যাৎ করে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কাছে আজকের এই মহাবৈঠক কতটা গুরুত্বপূর্ণ? বহুত মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল। এটা যে আমাদের আগের যে সময়টা পলিটিক্যাল যে একটা প্ল্যানিংটা ওটা বোঝা গেল। আমি এটা বলবো না কি মানে অভিষেক ব্যানার্জির কোনো স্থান নেই, উনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন, কিন্তু সুপ্রিমো যেটা হলেন ওটা মমতা ব্যানার্জি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি এইখানে অজিত পাওয়ার শরদ পাওয়ার মডেল যদি আপনি দেখেন তো পশ্চিম বাংলায় এটা হবে না। ইট ওয়াজ মমতা ব্যানার্জি, ইট ইজ মমতা ব্যানার্জি, ইট উইল বি মমতা ব্যানার্জি। এই জন্যই কি বারবার তিনি বলছেন পশ্চিম বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপটকে তুলে নিয়ে বাংলা দখল করা যাবে না? এই কথা বারবার বলানোর পেছনে এটাও কি ছিল যে এখানে দল থেকে কাউকে ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাঙা যাবে না? দেখুন এটা আমি জানি না, আমার যে নিজের যে একটা চিন্তা ভাবনা কি বিজেপিকে অভিষেক ব্যানার্জির দরকার, এটা তো কোনো মতেই মানা যায় না। বিজেপির কাছে নিজের একটা লিডারশিপ আছে, লোক কখনো মানবে না। এরা যে বিজেপি যে ভুলটা করলো গত ইলেকশনে 2021-এ কি এত এখান থেকে তৃণমূল থেকে নিয়ে গিয়ে ওরা টিকিট দিল আবার ওদের, তো এই ভুলটা আর হবে না, এটা বোঝা যাচ্ছে। বিজেপির নিজের টিমটা নামবে। কিন্তু আপনাকে একটা জিনিস যেটা আমি বারবার যেটা আমি মানে আপনার সামনে রাখবো, সেটা হলো কি এখন আজকের মিটিংয়ে যে আমার যে দৃষ্টিকোণে একটা পয়েন্ট আমি আপনাকে বলে দিচ্ছি, দিস ইজ দ্য স্টার্টিং অফ দ্য মাইক্রো ম্যানেজমেন্ট অফ দ্য ইলেকশনস। এই যে সিফোলজি যে সাবজেক্টটা, এই যে মাইক্রো ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, সেটা আজ থেকে শুরু হয়ে গেল। আপনি তার একটা ক্যাপ্টেন আগে একজন ছিলেন প্রশান্ত কিশোর, উনি নেই, ওনার টিম এখন বোধহয় কাজ করছে কি করছে না ওটা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জিনিসটাকে ভালো করে বুঝে গেছে কি কীভাবে ইলেকশনটাকে ম্যানেজ করা যায়। এই মিটিংটা তাকে প্রতিষ্ঠা করলো, আর এইখানে এটা সেটেল হয়ে গেল কি আগে থেকে এরা খুবই প্ল্যান্ড। উনি নামটা নিলেন, দেখুন অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, এটা একটা সংস্থা যেটা বিজেপির জন্য কাজ করে, ওদেরই একটা সংস্থা। কিন্তু তৃণমূল এবার থেকে রেডি হয়ে গেছে, মাইক্রো ম্যানেজমেন্ট হবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি কি এখন বিজেপি যদি এই মাইক্রো ম্যানেজমেন্টে যদি না নামে, তখন ওদের অবস্থা খুব বেশি ভালো আমি দেখতে পাচ্ছি না। কেন কি ওদের ওয়ার্কার নেই, দেয়ার ইজ নো ওয়ার্কার গ্রাউন্ডে। আপনি দেখবেন বিজেপির খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, কিন্তু বারবার করে বলেছেন ইলেকশন কমিশনকে এত ভয় কেন? কাদের বলেছেন? পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সরকারি অফিসারদের বলেছেন। কি বলেছেন? আর এরা তো আসছে কয়েক মাসের জন্য, বাদ বাকি সময় তো আমরা থাকবো। সুতরাং ইলেকশন কমিশনের কে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট বলেছেন। এই কথাটা কাদের বলেছেন? প্রশাসনের সেই সমস্ত অফিসারদের বলেছেন। অনেকে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার বেশ কিছু শাখা রয়েছে, না ওই পুরনো মার্ক্সবাদী পচা শাখা সংগঠন বা গণসংগঠন নয়, একেবারে বাস্তব জমিতে শাসক বুক চিতিয়ে বলছে আমার আছে গণসংগঠন, আমার আছে পার্টির সভাপতি, আমার আছে বুথ কর্মীরা, আমার আছে প্রশাসন, প্রশাসনের অফিসাররা, আমার থাকবে এজেন্সি, তাতে দোষ নেই, এজেন্সিও কাজ করবে। আর কারা কাজ করবে? আর চতুর্দিক থেকে বিভিন্ন জায়গায় যেসব অফিসাররা
ওইসব ডেটা অপারেটরদের ধরে দিতে পারবেন, তাদের পুরস্কৃত করারও কোথাও যেন ইঙ্গিত রয়েছে। আর যারা এসব কাজ করছেন তাদের তিরস্কৃত করবেন, একবার দেখে নেব। অর্থাৎ সমস্ত দিক থেকে যাকে স্ট্র্যাটেজিস্টরা বলেন, নির্বাচন কৌশলীরা বলেন, 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি থেকে আক্রমণ হানাবে তৃণমূল কংগ্রেস। কার্যত বাংলায়ের বিরোধিতা করে কে, তাদের চ্যালেঞ্জ করছেন তিনি। একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনো করি, যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। উইল ইউ অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ? কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কোন ভাষায় বলছেন? ইংরেজিতে বলছেন। কেন বলছেন? সর্বভারতীয় স্তরে এই বার্তা পৌঁছে দিচ্ছে তিনি একা ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়া বাংলার প্রান্তরে থামিয়ে দেবেন। চ্যালেঞ্জ দিচ্ছেন। নিশ্চয়ই চ্যালেঞ্জ দেওয়ার পেছনে কোনো কারণ আছে। কি কি কারণে একবারও ভাববেন না? ভারতীয় জনতা পার্টি পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে সর্ববৃহৎ গণতান্ত্রিক পার্টি বলে নিজেদের বলেন। অর্থাৎ গণতন্ত্রে এত বড় পার্টি গোটা পৃথিবীতে নেই। সেখানে কারা আছেন? চারজন এমন ব্যক্তিত্ব আছেন, অনেকে আছেন। চারজন এমন ব্যক্তিত্ব আছেন, আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে মনে করি এই সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী 4জন ব্যক্তি। আরও ব্যক্তিরা আছেন, তাদের মধ্যে অবশ্যই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর অথবা অজিত দোভালের মতো মানুষ আছেন, যাকে জেমস বন্ড বলা হয় ভারতবর্ষে। তাহলে এরা থাকা সত্ত্বেও পশ্চিম বাংলায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে চ্যালেঞ্জ দিতে পারছে বিজেপিকে? এর কারণ কি? অনেকে বলেন ভারতীয় জনতা পার্টি তারা তাদের সঠিক পথেই আছে। তার কারণ পশ্চিম বাংলায় যদি ভারতীয় জনতা পার্টি কখনো ক্ষমতায় চলে আসে তাহলে বিরোধী শক্তি হয়ে দাঁড়াবে বাম এবং কংগ্রেস। বামেদের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই গোটা ভারতবর্ষ জুড়ে। 100 বছর ধরে সেই মতাদর্শ পুজো করেও আজ পর্যন্ত সেই জায়গায় এসে পৌঁছায়নি যে গোটা ভারতবর্ষে তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু তাদের রাজনৈতিক মতাদর্শ অনেকে মনে করেন যে গেরুয়া শিবির মনে করে সাংঘাতিক। কেন সাংঘাতিক মনে করেন? তার কারণ মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক সেই রকমই ধর্মীয় আবেগ ছাড়া অনেক পার্টি রাজনীতি করতে পারে না। আর সেই কারণে বামেরা অত্যন্ত বিপজ্জনক। আর বিপজ্জনক কারা? সাংগঠনিকভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলবো না, কিন্তু একমাত্র কংগ্রেসই গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী। সুতরাং তাদের যদি দূরে রাখতে হয় তাহলে যারা ক্ষমতায় আছে তারাই ভালো। কি বলবেন অভিজিৎ রায়, রাজনৈতিক বিশ্লেষক? একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে নিউজটা দেখালেন মমতা দেবী আজকে যেভাবে বলছিলেন, তাতে আমার একটা কথা খুব কানে বাজলো, যে নির্বাচন কমিশনকে সম্মান জানাতাম। এখন বর্তমানে জানেন নির্বাচন কমিশনার কে হয়েছে? উনি পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাবেন।
দুদিন আগে পঞ্চায়েতের যখন নির্বাচন হয় উনি কাকে রাজ্যের নির্বাচন কমিশনার বানিয়েছিলেন? তিনি ওনার কোন দপ্তরের সচিব ছিলেন? ভুলে গেলেন? ভাবছেন পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছে। 2 নম্বর বিষয়, নির্বাচন কমিশনের প্রতি আস্থা ওনার কোনোদিনই ছিল না। যখন বিরোধী দলনেত্রী ছিলেন ইউপিএ 1 এর আমলে ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন কাগজ, বলেছিলেন ভুয়ো ভোটার আর অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাই আমি বারবার হেরে যাচ্ছি। তা সেটাই যদি সত্যি হয়, আজকে উনি যে ওই হরিয়ানা না কোথাকার একটা এপিক নাম্বার, আমি জানি না, এটা এখনো প্রকাশ্যে আমি দেখিনি, বলতে পারবো না, ওয়েস্ট বেঙ্গলের ভোটার কার্ডে WB লেখা থাকবে। তা এখন সেই ভোটার কার্ড কি করে হরিয়ানা হয়ে গেল সে উনি জানেন, উনি নির্বাচন কমিশনের সাথে বুঝে নেবেন। ভোটার লিস্টে নাম তোলার প্রাথমিক প্রক্রিয়া হয় পাড়ার বুথে বসে কে? BLO, বুথ লেভেল অফিসার। তারা কারা? আশাকর্মী, স্বাস্থ্য পরিষেবা যারা দেয় ওই ঘুরে ঘুরে তারা, যারা ওখানে বুথ লেভেল অফিসার হিসাবে বসে তারা বিকেলে তৃণমূলের মিছিল করে। ওখানে যত লোক ফর্ম জমা দেয় সেটা আগে কাউন্সিলরের অফিসে গিয়ে দেখানো হয়, স্কুটিনি হয়, তারপর সেটা আরওর অফিসে যায়, তারপর ডিআরওতে যায়, নাম ওঠে। বিএলওরা পাড়ায় পাড়ায় বই নিয়ে ঘুরছে, খাতা, বুথ খাতা। সেই খাতা সম্পূর্ণটা তৈরি হওয়ার পর কাউন্সিলরের অফিসে গিয়ে চেকিং হয়ে তবে সেটা ফাইনালাইজ হয়। উনি জানেন না রোহিঙ্গারা এত নাম উঠেছে কি করে? বারুইপুরে আপনি ঢুকুন, মগরাহাট যাওয়ার পথে জুলপিয়ার পর থেকে আপনি যান, বার্থ সার্টিফিকেট গণহারে কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে। আধার কার্ডের গল্প শোনাচ্ছেন, বার্থ সার্টিফিকেট কিভাবে বেরোচ্ছে? কর্পোরেশনের পোর্টালগুলো সার্চ করুন, শনিবার 3টের পর আপনি চলুন, আমি আপনাকে ভুয়ো ডেথ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট দেখাবো। এগুলো জানে না, সব জানে, চাপে পড়ে গেছে অন্য জায়গায়। এবারে নির্বাচন কমিশনের যে মাথারা ছিল তাদের সাথে উনি যে সেটিংটা করেছিলেন সেই সেটিংটা ভেঙে দিচ্ছে সম্ভবত কেন্দ্রীয় বিজেপি। কেন্দ্রীয় বিজেপিও বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি টিকে আছে 10% প্রশাসনিক ম্যানেজমেন্ট ভোটের ওপর। কোনো মুসলমান ভোট, কোনো লক্ষ্মীর ভান্ডার এখানে বিষয় নয়। মুসলমানদের ভোট মমতা ব্যানার্জি কেন সরকারে যে থাকবে তার পক্ষে যাবে। যেরকম উত্তরপ্রদেশে মুসলমানরা বিজেপিকে ভোট দিচ্ছে না, গুজরাটে আমরা কিছুদিন আগেই গুজরাট গেছিলাম, আমরা দেখিনি সোমনাথ মন্দিরের চারিদিকে মুসলমান মানুষ। কথা সেটা না, কথা হচ্ছে এই প্রশাসনিক 10% ভোট যেটা মমতা ব্যানার্জি ম্যানেজ করে, যার জন্যই খেলা হবে স্লোগান, যার জন্যই বুথে বুথে এখন থেকে নেমে পড়ার স্লোগান, সেই 10% প্রশাসনিক ভোট আটকে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় বিজেপি নিচ্ছে বলে ওনার এত জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আর একটা কথা বলবো, উনি ভোট নির্বাচনে 4 দফা গল্প উনি এখানে ফেঁদে দিলেন। ফেঁদে দেওয়ার পেছনে একটাই কারণ, আজকে অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে, আচ্ছা বলুন তো আপনার চ্যানেলে দেখিয়েছেন কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি যাচ্ছে? দেখিয়েছেন আপনি? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চ্যালেঞ্জ করলাম, উনি অতগুলো লোকের সামনে বলছেন মরে গেলেও বিজেপিতে যাব না। কে ওনাকে নিচ্ছে? বিজেপির কোন নেতা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আসুন? এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার চক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক, এই নামটা সিবিআই এর চার্জশিটে বেরিয়েছে, তো তাই নাটকটা ফুল ফ্লেজে এবং আশ্চর্যজনকভাবে গতকালই হয়েছে। হ্যাঁ, কেউ ওনার নাম বলেনি, কে জনৈক গতকালই হয়েছে। আপনি বলুন ঋতদা, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ওনার উকিল মান সম্মান হানি হচ্ছে মানে? আজকে যদি সিবিআই এর চার্জশিটে আমার নাম দিয়ে কোনো নাম থাকে, স্পেসিফিক করেছে আমার বাড়ির অ্যাড্রেস, স্পেসিফিক করেছে, করেনি, যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র, যেহেতু ভয়েস ম্যাচ, যেহেতু ওখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল, এইসব নানান রকম প্রক্রিয়া, ফলে মানুষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা না বোঝে আবার মানুষকে গুলিয়ে দাও, তার প্রক্রিয়াকরণ এটা। অনেকে বলছিলেন নতুন দল হ্যান ত্যান, আমি বহু জায়গায় বলেছি এটা তৃণমূলের নাটক, তৃণমূলের নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিচ্ছেদ্য অঙ্গ। এ গলায় জল ঢাললে ও গলা দিয়েই বেরোবে, এর কোনো নিরিখ নেই। এবং আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পক্ষে, তার কারণ এরকম নেতাজি ইন্ডোর বাম আমলে আমরাও প্রচুর দেখেছি। 2010-এ নেতাজি ইন্ডোরে গৌতম দেবের সেই বিখ্যাত স্লোগান,
যে বুথে বুথে 40টা করে ভোট ঘুরিয়ে দিতে পারলেই লোকসভা নির্বাচনের ফল উল্টে যাবে। ওরম ভাবে হয় না, ওরম ভাবে হয় না। আর এই যে যারা সৃষ্টি সংস্কৃতির কথা বলছেন না, তারা রুট ভুলে গেছেন। পশ্চিমবঙ্গের সৃষ্টি সংস্কৃতি একটাই, এ বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল একটাই কারণে, সেটা হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড, হিন্দুদের রক্ষার স্বার্থে, যার নেতৃত্ব দিয়েছিল শ্যামাপ্রসাদ। পরে আপনি যতই সংস্কৃতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন, যতই মিথ্যাচার করুন, শ্যামাপ্রসাদের অবদানকে যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, সেটা বাংলার মাটিতে হবে না। আনডিভাইডেড হিন্দুত্ব আগামী 2026-এর নির্বাচনে মূল স্লোগান, যা গোটা ভারতবর্ষের ন্যারেটিভ হরিয়ানা এবং মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় বিজেপি তৈরি করে দিয়েছে। আমি আসছি কিন্তু আপনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, এবং এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আজকে অনেকের জল্পনা কল্পনা তুঙ্গে ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কিন্তু আজকে বারবার করে এই বার্তা দিয়েছেন যে তিনি নিজেকেও তৃণমূল কর্মী মনে করেন। তিনি বারবার করে নাম না করে তিনি বারবার করে বলেছেন এই দলের সবাই আসলে কর্মী, এবং ঘাসফুল কেউ কারোর লোক হতে পারে না, কোনো উপদলীয় চক্রান্ত তিনি বরদাস্ত করবেন না, তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। এবং তিনি কি বলছেন? তিনি বলছেন ঘাসফুল প্রতীকটা না হলে জিততেন না। আমি এখানেই একবার মনদীপ মিশ্রার কাছে যাব। মনদীপ দা, আজকের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি কিভাবে দেখলেন? তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য একবার দেখিয়ে নেব। সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। আপনার পরিষ্কার শুনলেন, বারবার তিনি একটা কথা বলছেন এবং তিনি বুঝিয়ে দিলেন স্পষ্টত তিনি বেঈমান নন। জল্পনা কল্পনা তো ছিল, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সত্যি তো কোথাও কেউ না কেউ তো প্রচার করেছিল, মানুষের তো একটা আগ্রহ ছিল, এবং সেই আগুনে ঘি পড়েছিল যখন জানা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চতুর্দিকে শুধু একজনেরই ছবি, স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সুতরাং জল্পনা কল্পনা তো ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনে নেব, তারপর আমি আলোচনায় চলে যাব মনদীপ মিশ্রার কাছে। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায় যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয়, সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ।
পরিষ্কার পরিষ্কার একেবারে, কেউ নেতা নয়। উপদলীয় চক্রান্ত লক্ষ্য করেছেন তিনি, সামাজিক মাধ্যমে তিনি দেখেন, পর্যবেক্ষণ করেন, কিন্তু কাদের উদ্দেশ্যে বললেন, কাদের জন্য বললেন, যাদের বললেন তারা কাদের অনুগামী? আমি একবার মনদীপ মিশ্রার কাছে চলে যাব। মনদীপদা, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এইখানে আপনাকে একটা বিশিষ্ট একটা মানে কেন্দ্রে আমি আপনাকে নিয়ে যাবো, একটা পয়েন্টে নিয়ে যাব কি আমাদের দেশে যে ছোট ছোট দল হয়, রিজনাল পার্টি যাকে বলি আমরা, ওইখানে একটা পরিবার ওরিয়েন্টেড একটা পলিটিক্স হয়। দেখুন, আপনি ইউপিতে দেখুন সমাজবাদী পার্টি, মুলায়ম সিং যাদব চলে গেলেন, অখিলেশ যাদব চলে এসেছেন, কিন্তু উনি এখনও একবার যে সিএম হলেন সেটাও যখন বাবা জীবিত ছিলেন তখন হলেন। তারপর উনি পারলেন না পাওয়ারটাকে সিজ করা, মানে পাওয়ারটাকে প্রাপ্ত করা। আপনি বিহারে দেখুন তেজস্বী যাদব একটা গ্রাউন্ড লেভেল থেকে এসে উনি একটা যাকে বলা হয় একটা ডিপটি সিএমের একটা পজিশনটা উনি পেয়েছিলেন। আমাদের পশ্চিম বাংলায় যেটা আমরা দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যারাট্রুপিং করা হয়েছে উপর থেকে। উনি দেখুন একদম কপি করেন। আপনি দেখুন যেভাবে যারা আমরা তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে থেকে দেখেছি, যেভাবে উনি বলতেন একদম শৃঙ্খলা ছিল, একদম এক্সটেম্পোর বলতেন, সেই জিনিসটা উনি এখন কপি করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেটা আমরা জমিনে যেটা ফিল করতে পারছি কি এটা একটা পরিবার ওরিয়েন্টেড পার্টি হয়ে গেছে, লাইন অফ সাকসেশন ডিসাইড হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটার ওই জিনিসটাকে কি কিনে নেবে, নিয়ে নেবে, মানতে পারবে, এটা আলাদা কথা। এক। দ্বিতীয় আমি একটা বলি আপনাকে, আমাদের যে স্টেট ইলেকশন কমিশনার উনি একটা আউটস্ট্যান্ডিং আইএস অফিসার। যেভাবে উনি কোভিড ম্যানেজ করলেন পশ্চিমবাংলায়, এটা যেন আমরা ভুলে না যাই। ওনাকে যদি দেওয়া হলো একটা, তো স্টেট থেকে তো আপনাকে একটা এখান থেকেই একটা অফিসার দিতে হবে, আপনি বাইরে থেকে আনবেন না। কিন্তু যখন আজকে আমি 100 থেকে বেশি আমি কমপ্লেন দিতে পারি যেখানে সেন্ট্রাল ইলেকশন কমিশনার কোনো অ্যাকশন নাইনি পশ্চিমবাংলা। আমি 100টা দিয়ে দেবো। আমি সবসময় বলি, আমাদের পশ্চিমবাংলায় যে পরম্পরা রয়েছে, কংগ্রেস আমলে কংগ্রেস ছাপ্পা মারতো, বুথ জ্যাম করতো, বুথ দখল করে নিত। বরানগরে কি হয়েছে, জ্যোতি বসুর কেন্দ্রে কি হয়েছে, আমি বললাম আপনাকে, সিপিএম আমলে একই ঘটনা ঘটে, তৃণমূল আমলে ঘটে। এটা তো আমাদের বাংলার পরম্পরা। যেভাবে ওই আমাদের ওই স্টেট ইলেকশন কমিশনার যেভাবে হাইকোর্টে দাঁড়িয়ে উনি ক্ষমা চাইলেন, ওনার কি দোষ ছিল? ওনার কোনো দোষ ছিল না, ওটা একটা সিস্টেম, একটা পুরো অর্গানাইজেশন। আমি একটু এই বিষয়ে আসছি, শুনুন। এই মুহূর্তে না পশ্চিমবাংলার মানুষ, সত্যি কথা বলি, পশ্চিমবাংলার মানুষ এই মুহূর্তে 2026-এ এখনো পর্যন্ত বিরোধীদের সেই জায়গায় দেখেনি। কিন্তু যেটা নিয়ে আগ্রহ ছিল যে কোথাও কি তৃণমূল কংগ্রেসের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা দল করছেন, কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব রয়েছে। আজকের সভাতে কিন্তু স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমি বেঈমান নয়, এবং তিনি হুমকি দিলেন যারা বেঈমানি করবেন তাদের কি করবেন হাল সেটা কিন্তু বললেন, এবং তিনি মনে করিয়ে দিলেন তিনি কিন্তু বেছে বেছে যারা বেঈমানি করেছিল তাদের কিন্তু বেছেছিলেন। এটা তিনি বললেন সবার সামনে। ঠিক আছে, উনি বললেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোথাও কি এটা প্রতিষ্ঠা পেল না? মমতা বন্দ্যোপাধ্যায় আনুগত্যই এই রাজ্যে শাসকের দলের প্রথম এবং শেষ কথা। আমি আপনাকে বলছি একটা পয়েন্ট, আপনি দেখবেন এই যে আরজি কার যে কাণ্ডটা হলো, তারপরে থেকে আপনি দেখবেন অভিষেক ব্যানার্জির যে বহুত যে কথা চলছিল সেটা সাবসাইড হয়ে গেল। তখন থেকে মমতা ব্যানার্জি ইন কমান্ড চলে এলেন, আজ অব্দি চলছে এটা। ওই যে আরজি কারের মানে যে কাণ্ডটা ছিল ওটা কত ম্যাসিভ ছিল, তার কত ম্যাসিভ পাবলিক আপিল ছিল, ওটাকে উনি নিজে ম্যানেজ করলেন নিজের টিম দিয়ে। এটা প্রতিষ্ঠিত হয়ে গেল কি আমরা যে এল্ডারলি যে পার্টির যে লিডারশিপ তারাই ক্রাইসিসটা হ্যান্ডেল করতে পারে। তাই কি বলছেন? তাহলে কি তাই বলছেন যে কমিটিটা করা হলো এই ভোটার লিস্ট সংক্রান্ত, সেখানে সুব্রত বক্সিকে মাথায় রেখে যাদের নেওয়া হলো তাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই আছেন, তার নামও বলা হয়েছে এবং খুব সামনের দিকেই বলা হয়েছে। তাহলে কোথাও কি একদিকে যেমন বীরভূমে অনুব্রত মণ্ডল কেষ্টদাকে প্রতিষ্ঠা করা হলো, অন্যদিকে আমরা দেখলাম যে সুব্রত বক্সিকে রেখে তারপরে বাদবাকি সম্পূর্ণটা করা হলো। তাহলে কোথাও কি পুরনোদের ওপরই আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরজি কার্ড থেকে এই যে যদি ইলেকশন লড়া হয়, দেখুন
আমরা তো যেই জেনারেশনকে বিলং ওই করি, কমিটিতে কিন্তু শুধুমাত্র অনুব্রত মণ্ডল কেষ্টদার হাতেই বীরভূম ছেড়ে দেওয়া হয়েছে। না না, ওটা কোনো মতেই হবে না। কি ওটা সেকেন্ড রাং, মানে সেকেন্ড রাং থাকবে, সেকেন্ড যে লিডারশিপ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেবি যুবরাজ, যেটা অ্যাজ পার প্রেস মিডিয়া, আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যা মাস আপিল ওনার কখনো আসবে না, কেন কি উনি গ্রাউন্ড রিয়ালিটি জানেন না। 40-40টা সিকিউরিটি গার্ড এইভাবে কি বলা যায়? দেখুন, আমরা তো রাজনীতিতে, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গত যদি আমরা কয়েক বছর দেখি, এত দ্রুত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তো নির্মাণ হয়নি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, সুদর্শন, সুবক্তা, যেভাবে বক্তব্য রাখছেন বিভিন্ন ভাষায়, যেভাবে তিনি কাজ করছেন, কোথাও কি আপনার মনে হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার জায়গায় আছেই, কিন্তু আছেনই, সেক্ষেত্রে তো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি নন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের দ্বিতীয় সবচেয়ে উল্লেখযোগ্য মুখ হয়ে এসেছেন? না, ওরা ওই প্রজেকশনটা মানে ওটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু কত পাবলিক ওটাকে ভোটে কনভার্সন হবে কেউ জানে না। দেখুন, আমি যেটা দেখি, আমি যেটা পার্সোনালি ফিল করি, কি 40টা সিকিউরিটি গার্ড, উনি জাস্ট একটা এমপি, ঠিক তো? যেভাবে উনি নিজেকে প্রজেকশন করছেন, জানে মানে উনি সিএম হয়ে গেছেন, এটা হয় না। আমি একবার অভিজিৎ দার কাছে ছিল, অভিজিৎ দা। না, আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলি, আজকের বিষয় যেটা নিয়েছিল, সহজ কথা, আপনি আমাকে বলুন, আজকের এখানে মমতা ব্যানার্জি জিততে চায়, তো জিততে তো সবাই চায়, এটা কোনো বড় বিষয় না। উনি কি বলেছেন শুনেছেন? পাড়ায় পাড়ায় বুথে বুথে নজর রাখুন, বাইরে থেকে লোক আমদানি হতে পারে। আরে ও জানে দিল্লি কিভাবে হেরেছে, 15 লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়েছে, রোহিঙ্গা, জানে না? গোটা ভারতবর্ষ জানে, ও জানে। ওর এখানে ভোটার লিস্ট সার্চিং শুরু হবে। সার্চিং কি আপনি মনে করছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে এই নাবালক বিজেপিকে দিয়ে কেন্দ্রীয় বিজেপি লড়াই করবে? তবে অভিজিৎ, আপনি ঠোঁটকাটা স্পষ্ট বক্তা, তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ও না বলে তিনি বলাটা উচিত, আমি অনুরোধ। আচ্ছা, ধরে নিলাম যে তিনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোর মধ্যে আলটিমেট লক্ষ্যবস্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কেন বর্ধমানের মিটিংকে বাধা দিতে গেছিলেন? এই কারণে, উনি যে পারসেপশন তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষের সামনে, যে পারসেপশন তৈরি হয়েছিল বামেদের দৌলতে এবং তৃণমূলের দৌলতে, উনি আজকে গেরুয়া কমরেড বলছেন, যার উত্তরবঙ্গের মাথায় উদয়ন গুহ থেকে দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে শওকত মোল্লা অব্দি পুরোটাই কমরেড, তিনি বলে দেবেন গেরুয়া কমরেড। এটা মানতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মিটিং বন্ধ করতে গেছিলেন কেন? কি কারণ ছিল? ভয় অন্তরের মধ্যে লুকিয়ে আছে। করতে গিয়েছিল, এর কি নথি আছে? নথির কোনো ব্যাপার নেই। পুলিশ পারমিশন দিচ্ছিল না কেন হাইকোর্টে যেতে হলো? কেন? যে জায়গায় ওই মিটিং হবে তার না আছে চৌহদ্দির মধ্যে কোনো স্কুল, না ছিল পরীক্ষার ডেট। এত অন্তরে ভয় কেন? ভয় একটাই, উনি জানেন, বারবার বলেছেন, দিল্লি পারলো না, মহারাষ্ট্র পারলো না, আমরা এটা ছাড়বো না। কি ছাড়বেন না? ফলস ভোটার ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আপনাকে আবার বলছি, 10% ম্যানেজমেন্ট বোর্ড, এই ম্যানেজমেন্ট বোর্ড ধরা পড়ে গেছে। আর গটাপের কেস কোথায় কি ছিল আমি বলতে পারবো না। স্ট্রেট ব্যাটে ব্যাট হবে। নাবালক বিজেপি কখনো ক্ষমতায় আসবে না, আর নাবালক বিজেপিকে সাবালক করবার জন্য যারা পেছনে দাঁড়ানোর তারা দাঁড়াবে। আমি আবার বলছি, আগামী দিনে পশ্চিমবঙ্গের একটা কথা মাথায় রাখুন, এত রুটি রুজির লড়াইয়ের কথা বলে বামেরা ভোট পায় না কেন? রুটি রুজির লড়াই, গোটা ভারতবর্ষে সব কর্মসংস্থান হয়ে গেছে? হয়নি। তারপরেও মোদিজি যেতেন। একইভাবে গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কি অ্যাপিল আছে? আজকে নেতাজি ইন্ডোর থেকে একটা বার্তা দিয়েছে, চুরি করবেন না। আর একটা বার্তা দিয়েছে যে নিজের দলের কর্মীকে, নিজের নেতাকে খুন করবেন না। এই সময়কালের মধ্যে বিরোধী দলের কর্মীরা যত খুন হয়েছে তার 5 গুণ খুন হয়েছে নিজের দলের কর্মীরা। কিসের জন্য? অর্থ পিপাসু লিপসার জন্য। আর কোনো কিছু আছে? তার কোনো বার্তা আছে? আপনি মনে করছেন ইম্প্যাক্ট ওই নেতাজি ইন্ডোরে বকলো আর সবাই গিয়ে মাঠে নেমে পড়লো? দাদা না, কিন্তু মনে রাখতে হবে, নেতাজি ইন্ডোরে যারা গিয়েছেন তারা জনপ্রতিনিধি, থেকে নির্বাচিত প্রতিনিধি। আপনি জানেন পাড়ায় পাড়ায় তৃণমূলের জনপ্রতিনিধির দৌড়ে কতজন করে আছে? আমি আমার ওয়ার্ডের কথা বলি, এবার মহিলা সংরক্ষিত হবে কর্পোরেশনে। তারক চক্রবর্তী আমাদের কাউন্সিলর,
তারকবাবুর বদলে ওখানে 3 জন মহিলা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, মিতালি দেবী থেকে শুরু করে। শাসক ক্ষমতায় আছে, Quite natural, সুতরাং game আমি এত আসছি, সোজা না। আমার সময় খুব কম, আমি সর্বরীদির কাছে যাব। সর্বরীদি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাকে দেখে যেটা মনে হলো, তিনি 2026কে পাখির চোখ করে দিয়ে ভয় পাচ্ছেন না। কাকে ভয় পাবে উনি? কাকে ভয় পাবে? একদম উনি ভয় পাচ্ছেন ওনার দুর্নীতি পরায়ণ যারা কর্মী, উনি তাদের ভয় পাচ্ছেন। দুর্নীতি পরায়ণ কোথায় ভয় নেতা, পাচ্ছে? তৃণমূলের দুর্নীতি পরায়ণ নেতাদের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? তার কারণ ওনার সাংসদ সুখেন্দু শেখর বাবু কি বলেছেন? বলেছেন বিশৃঙ্খলা এবং তৃণমূল সমার্থক শব্দ। আমি খুব দ্রুত একটি বিষয়ে চলে যাব যে শাসকের সবসময় ভয় থাকে, কিন্তু অনেকে আবার বলেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যেমন ভয় নেই, আগামী 5 বছর তিনি শাসন করবেন। উত্তর কোরিয়ায় কিম জং এর কোনো ভয় নেই, তিনি শাসন করবেন জানেন। সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য এই রাজ্যে তার কি কোনো ভয় আছেন? এটা অনেকে বলতে পারে, কিন্তু জেনে রাখবেন যে কোনো শাসক যখন চূড়ান্ত ক্ষমতায় থাকেন, শীর্ষে থাকে, অলিম্পাস চূড়ায় থাকে ক্ষমতার, তখন তার ভয় করে। কিসের ভয় করে? বহিরাগত শত্রুর ভয় থাকে। সেই রকম কোনো ভয় রয়েছে? বিরোধী দল তো সেই হিসেবে রয়েছেন, বিরোধী নেতারা চেষ্টা করছেন, তারা চাইছেন, কিন্তু পেরে উঠছেন না। অন্তত বিধানসভা, লোকসভা, পুরসভা, পঞ্চায়েতের নির্বাচনে সেটা স্পষ্ট। কিন্তু ভয় কি আদৌ রয়েছে? আমি সরাসরি চলে যাব নির্বাচন কৌশলী মনদীপ মিশ্রার কাছে। মনদীপদা, আমরা জানি বাংলাদেশে কি হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঊর্ধ্ববাহু তুলে বাঙালি পণ্ডিতগণ, মধ্যবিত্ত বাঙালি, তারা স্বাগত জানিয়েছিল যে স্বৈরতান্ত্রিক শেখ হাসিনাকে পালাতে হয়েছে, তার ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু পরে দেখলো যে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, কিছু কিছু জায়গায় অবশ্যই খ্রিস্টান, বৌদ্ধরা, তারা যেভাবে বেধড়ক মারদাঙ্গা হলো, তাতে বাঙালি বুঝে গেল যে সব বিপ্লবী ভিয়েতনাম বা ফরাসি বা রাশিয়ান বিপ্লব নয়, রুশ বিপ্লব নয়। বাঙালির ধাতস্থতে সময় লাগে, এই কারণে তো নীরজচন্দ্র চৌধুরী আত্মঘাতী বাঙালি বলতেন। যাই হোক, কোথাও কি মনে হচ্ছে বাংলাদেশের ঘটনা, কুম্ভের ঘটনা, এই ঘটনাগুলোর থেকে এই রাজ্যে কোথাও যেন একটা হিন্দুত্বের হাওয়া উঠতে শুরু করেছে, এবং সেখানে একমাত্র রক্ষা করতে পারেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। যত মত তত পথ, এ কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা বারবার শুনেছি। কোথাও মনে হয়েছে অন্য কাউকে নয়, কিন্তু কোথাও যেন একত্রিত, কোথাও যেন গ্রন্থিত হচ্ছে অনেকগুলো ফুল, এবং সেই ফুলকে ভয় পাচ্ছে পদ্ম ফুলের থেকেও বেশি ঘাস ফুল মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন এইখানে আজকের যে আমার যে মানে সিচুয়েশন, যেটা আপনি দেখবেন, কংগ্রেস রিসার্জেন্স নেই, সিপিআইএম রিসার্জেন্স নেই, তৃণমূল ইন অ্যাবসলিউট পাওয়ার, বিজেপি একটা সংগঠন আছে কিন্তু গ্রাসরুট লেভেলে এদের ওয়ার্কার নেই। এটা চারটে মূল পার্টি আপনি দেখে নিন। এবারে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আজকে যে মিটিংটা হলো সেটা বিগুল বেজে গেল। এরা তৈরি, এদের অর্গানাইজেশনটা আবার এরা আরও যাদের যথেষ্ট করে নিচ্ছে। বিজেপির কতদিন থেকে স্টেট ইলেকশন, মানে স্টেটের যে অর্গানাইজেশন, তার প্রেসিডেন্ট নেই, 1 বছর থেকেও কম বাকি। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা বলা উচিত হবে কি হবে না আমি জানি না, কি একটা ন্যাশনাল ইন্টারেস্টে, ইন দ্য ন্যাশনাল পার্সপেক্টিভ, এইখানে পশ্চিমবাংলায় তৃণমূলকে ডিস্টার্ব করা ঠিক হবে না। যেমনি বাংলাদেশে যেটা হলো, তার এফেক্ট খালি পশ্চিমবাংলায় পড়লো না, সেটা অল ওভার ইন্ডিয়া পড়লো। আপনি এটা যদি বলি কিনা পশ্চিমবাংলার বাঙালি হিন্দু না, হিন্দু ইন্ডিয়ান হিন্দু, পুরো ভারতবর্ষের হিন্দু। কিন্তু আমি যেটা জানতে চাই, কি স্টেপ নিল বিজেপি ইন বিইং ইন সেন্ট্রাল গভর্নমেন্ট? ওদের ইলেকট্রিসিটি যখন ছিল, আর যেটা আমরা জানতে পারলাম আদানিজি ওয়াজ দ্য ওনার অফ দ্য কোম্পানি, আমরা কি প্রোটেস্ট করলাম? অবশ্যই আমরা এই নিয়ে একদিন আলোচনা করব। আমি খুব দ্রুত, আমার সময় একেবারে শেষ। অভিজিৎ দা, আপনি কি মনে করছেন বহির্বিশ্বের, বিশেষ করে প্রতিবেশী দেশের ঘটনা, পশ্চিমবাংলার বাঙালি এবং আমরা কুম্ভ, সেই কুম্ভকে যে নামেই ডাকুক, যেভাবেই দৃষ্টিভঙ্গিতে দেখুক, যেভাবে লোক হয়েছে কোথাও, এবং পশ্চিমবাংলা থেকে এখনো পর্যন্ত নজিরবিহীন এবারকার কুম্ভ
তীর্থযাত্রীরা পশ্চিমবাংলা থেকে গেছে, কোথাও কি বলি যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হচ্ছেন না, ডানকুনিতে সিপিএম এর সম্মেলনে শ্রীরামকৃষ্ণের ছবিটা নিয়েছে। আমি একবার সর্বরিদির কাছে যাব। নিজেরা পারবো না, কিন্তু যদি বহির্বিশ্বের মানে যদি না চাইতেই মেঘ না থাকতেই বৃষ্টি আসে, ক্ষতি কি? আপাতত এটাই সান্ত্বনা। না, নিজেরা পারবো না এই কথাটাও আমি মেনে নিলাম না। কেমন যতই হাত পা নাড়িয়ে আমার মুখ্যমন্ত্রী, আমারও রাজ্যের মুখ্যমন্ত্রী হাত পা নাড়িয়ে যতই চিৎকার করুন, আসলে ভেতরে ভয়। তার কারণ ওনার চারপাশে রয়েছে দুর্নীতিপরায়ণ তৃণমূল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে যেভাবে নিজেরা নিজেদেরকে কলঙ্কিত করেছেন, এবং আজকে তাকে বলতে হচ্ছে বারবার অভিষেক ব্যানার্জিকে আমি বেঈমান নই। আরে কাকে বলছেন আপনি? আপনার দলেরই কুণাল বাবু 14 বার আপনাকে লেফটেন্যান্ট বলে স্যালুট করছে, আপনাকে সেকেন্ড ইন কমান্ড। আপনি ইনি গেলে আপনি, একথা কে বলেছে? বিরোধীরা। আর বারবার অভিষেক বাবু কেন বলছেন আপনি যে বিজেপিতে যাবো? আরে কেউ নেবে না আপনাকে ভাই। আচ্ছা, আমি চিনি নেই তার সম্পর্কে কথা বলবো না। বিজেপিতে কোনো চোর বিজেপিতে আর আসবে না। আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র পাঠায়নি, আমি এই বিষয়ে আলোচনা করছি না। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার একদম শেষে, আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে তিনটে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। প্রথম ঘটনা, রণডঙ্কা বেজে গিয়েছে 2026, এই 25-এর 27 তারিখে 26-এর রণডঙ্কা বেজে গিয়েছে। অশ্বমেধের ঘোড়া মহারাষ্ট্র পারেনি, দিল্লি পারেনি। ভারতীয় জনতা পার্টির বিধানসভায়, অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিধানসভায় যে অশ্বমেধের ঘোড়া রওনা দিয়েছে, তা বাংলার সীমান্তে থামিয়ে দেবেন, অন্তত এমন হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই একেবারে নেমে পড়লেন, এবং সেই নেমে পড়াতে খোলাখুলি তিনি বললেন প্রত্যেক জেলা সভাপতি থেকে বুথ সভাপতি, পার্টির সর্বস্তরের নেতৃত্ব এবং তার পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব, তার পাশাপাশি তিনি যে দুটি বললেন সেই দুটিও অনেককে অবাক করেছে। এজেন্সির সাহায্য নিতেই হবে এবং এজেন্সির বিরুদ্ধেও কথা বলা যাবে না, অর্থাৎ এজেন্সিও সেখানে থাকবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মিডিয়া সেলের কথা বললেন তিনি প্রশাসনের সেই সমস্ত আধিকারিকদের যে নির্বাচন কমিশন কদিন আর রাজ্য সরকার কদিন। সুতরাং বার্তা খুব স্পষ্ট, 360 ডিগ্রি, 360 ডিগ্রি আক্রমণ। এবং এই আক্রমণ কার ভয়? কই কোনো বিরোধী তো দেখতে পাচ্ছি না সেরকম। বিধানসভাতে তো দেখছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। তিনি নিজেই বলছেন 2026-এ আরো আসনে এই আসবেন। তাহলে ভয় কাকে? কিসের জন্য ভয়? তাহলে কি কোথাও বাংলায় মনোভাব বা আঁচ কোনো বদল হচ্ছে, নাকি গোটা সভার আসল বিষয় ছিল একটাই, শাসকের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র সবার ভেতরে গেঁথে দেওয়া? অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমি বেঈমান নই, তিনি বললেন বিজেপিতে যাব না। আবার তিনি এটাও বলেছেন যারা বেঈমানি করেছেন তাদের তিনিই শনাক্ত করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই দলে ঘাসফুলি সব, বাদ বাকি সবাই কর্মী। এমনকি তিনি বিনয় সহকারে তিনি নিজেকেও কর্মী বললেন, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। কিন্তু সব শেষে প্রশ্ন হলো, দিনের শেষে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেস যারা করেন, শাসকের দলে যারা আছেন, তাদের আপ্তবাক্য কি পেল? একটাই, এ রাজ্যে শাসকের সঙ্গে থাকতে গেলে একটাই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য হতে হবে প্রশ্নহীন, সে যেই হোক না কেন। অনেকে বলেন তৃণমূল কংগ্রেসে 2 নম্বরে যেই উঠে এসেছে, এই 2 নম্বর সাংঘাতিক হটসিট। মনে করুন একদা পঙ্কজ বাবুর কথা, মনে করুন একদা মুকুল রায়ের কথা, মনে করুন পার্থ চট্টোপাধ্যায়ের কথা। বাদবাকিগুলো আপনারা অনুধাবন করুন। বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সর্বরিদি, অভিজিৎ দা এবং মনদেব মিশ্রাকে। আপনাদের বক্তব্য পর্যবেক্ষণ আমাদের ঋদ্ধ করেছে। বাংলা জানতে চাইতে আমরা অবশ্যই আবারও বিশ্লেষণে বসব আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক এই ইন্ডোরের মহা বৈঠকের। আপাতত বিদায় নিচ্ছি। বাংলা জানতে চায় থেকে অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।